স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। ঈদের লম্বা ছুটি শেষে ফিরছেন নগরবাসী। কাল খুলছে অফিস আদালত, রাজধানী ফিরতে শুরু করেছে পুরনো চেহারায়। তাই সকাল থেকে রাজধানীর সব প্রবেশ পথে কর্মস্থলে ফেরাদের ভিড়। ট্রেন, বাস সব মাধ্যমেই তুলনামূলক স্বস্তিতে ফিরতে পেরে খুশি যাত্রীরা। তবে বুড়িমারি, জামালপুর এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ঈদে প্রিয়জনের সান্নিধ্য শেষে এবার কর্মস্থলে যোগ দেওয়ার পালা। চিরচেরা সেই পুরনো চেহারায় ফিরছে রাজধানী। সকাল থেকেই ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ আর স্বস্তিতে ফেরার গল্প জানাচ্ছিলেন তাদের কেউ কেউ। সবকিছু মিলে জার্নি ভালো, সন্তোষজনক এবং আমার মতো সবাই খুশি হবে এই জার্নিতে। আগামীতে ঈদুল আজহা যেন এই সুন্দর জার্নি হয়। আমি আসছি হচ্ছে কুড়িগ্রাম থেকে রংপুর এক্সপ্রেস দিয়ে। তো ঈদ যাত্রা ভালো ছিল, আমরা খুবই ভালোভাবে এসেছি, আবার যাওয়ার সময় তো ঠিকই পেয়েছি, এখন দেখি কি করে। তবে কখনো কখনো দেরিতে ট্রেন ছাড়ায় বিপাকে পড়তে হয় অনেককেই। কমলাপুর রেল স্টেশন থেকে বুড়িমারি, রংপুর, দেওয়ানগঞ্জ এক্সপ্রেস, ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেন পড়ে শিডিউল বিপর্যয়। বাংলাদেশে ট্রেনের উপর কোনো আস্থা নাই, অফিস করা অসম্ভব। রংপুর এক্সপ্রেসটা একটু বিলম্ব, কারণ আমরা প্রথমে আসছিলাম, আমাদের তো 9টা 10-এ ছিল, তো এখনো পর্যন্ত মানে ট্রেনটা ছেড়ে যায়নি। আমরা অনেক সময় দেখি যে যদি লেট করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, তাহলে আমাদের কিন্তু হয়রানি। জয়দেবপুরে যেমন ধরনের একটা স্টপেজ দিছিল যাদের সুবিধা তারা নামবে, কিন্তু ওই অতিরিক্ত যাত্রী এমনভাবে উঠতেছিল যে অসুস্থ মানুষও ঠিকমতো নামতে পারতেছে না, এরকম অবস্থা। এটা একটা সমস্যা, এটার সমাধান করা উচিত। সড়কের পথের যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ফিরছে নগরীতে। বাসের চাপ বেশি না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। সবাই আগে ঈদে গেছে, সরকারি ডিসিপ্লিনের কারণে এখন ভাড়াটাও কম নিতেছে। গণপরিবহনের ভাড়াটা মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে আছে, রাস্তাঘাটে যানজটও কম। ঢাকা থেকে কিশোরগঞ্জ যায় পাকুন দিয়ে, ওই জায়গাটা একটু জ্যাম বেশি থাকে, গাজীপুর চৌরাস্তা। আর বাকিটা ওই 5 ঘন্টা 4 ঘন্টা লাগে। ওই দিন আমি আসলাম মাত্র 2 ঘন্টা 15 মিনিটের মতো চলে আসছি। রবিবার থেকে শুরু কর্মদিবস। শেষ সময় ঢাকামুখী যাত্রীর চাপ থাকবে, এমনটাই জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের পর এখনও গরম হাওয়া লাগেনি নিত্যপণ্যের বাজারে। দু একটির ছাড়া বাড়েনি সবজির দাম। তাই রাজধানীর বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতা। তবে এখনও নিয়ন্ত্রণহীন ফলের বাজার। রোজার থেকে এখন কিছুটা কম আর কি। এখন আপনারা যেখানে অনেকের দাম কমে গেছে, ভালোই, সেম দামই, কোনোটা পার্থক্য নেই। প্রতি বছর উৎসবের সময় দুই একটি পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে দীর্ঘশ্বাসে রূপ নেয় সাধারণ ক্রেতার। এবছর যেন কিছুটা স্বস্তি মিলেছে। চাহিদা, যোগান ও সরবরাহ সংকটের দোহাই দিয়ে কোনো পণ্যের দাম আকাশচুম্বী না হলেও ঈদের আগে ও পরে কিছু পণ্যের দামে হেরফের দেখা গেছে। ঈদের আগে শসার দাম ছিল কেজি প্রতি 100 টাকা, এখন তা কমে 50 টাকায় বিক্রি হচ্ছে। যদিও 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়েছে টমেটোর দাম। রোজায় চাহিদা বাড়ায় বেগুনের দাম 100 টাকায় ঠেকলেও এখন দাম কমে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। আলু হইলো 25 টাকায় বিক্রি করি, টমেটো 30-40, ফুলকপি, পাতাকপি আগের দামে 40-50। ঈদের আগে বাজার একটু কমই ছিল, এখন আবার একটু হালকা কিছু দাম বেশি, আবার কিছু পণ্যের দাম কম। অপরিবর্তিত পেঁয়াজ রসুনের দর, চালের দামেও নেই খুব একটা বেশি পার্থক্য। পেঁয়াজ রমজানের আগেও 40 টাকা ছিল, এখনও 40 টাকা কেজি। দেশি রসুন হলো যে 120 টাকা কেজি, ইন্ডিয়ানটা 200 টাকা। চালের দাম 75 থেকে 80 টাকার ভিতরে আছে মিনিকেট। তবে ব্রয়লার মুরগির দাম কমলেও ঈদের বাজারের চেয়ে ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম। মুরগি আপনার চান্ডাইতে একটু বেশি ছিল, চান্ডাইতে 220-30 এরকম ছিল, এখন 200 টাকা আসছে। এদিকে ঈদের ছুটিতে এলসি বন্ধ থাকার অজুহাতে বেড়েছে আমদানি করা ফলের দাম। মালটা 300, আপেল 400, আঙ্গুর 500। বন্ধর কারণে অনেক মানুষ স্টক করে রাখছে, বেশি দামে বেচে। তবে স্বস্তি নেই দেশি ফলেরও। প্রতি পিস তরমুজের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। গরম বেশি পড়লেই তরমুজের দাম বাড়ে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। কল ছাড়লেই বের হচ্ছে ময়লা দুর্গন্ধযুক্ত পানি। এ পানি পান না করলেও দৈনন্দিন কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রাজধানীর টিটিপাড়া, মানিকনগর বিশ্ব রোড এবং গোপীবাগের বাসিন্দারা। ঢাকা ওয়াসার লাইনের পানিতে প্রতিনিয়ত পোকা, দুর্গন্ধে ছড়িয়ে পড়েছে নানা রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। অভিযোগ, মাসখানেক ধরে পানি সমস্যায় ভুগছেন স্থানীয়রা। কেনা পানি ভরসা তাদের। বারবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা। ওয়াসার পানিতে ঘুরছে পোকা,
ভাসছে ময়লা। এ পানি খাওয়া না গেলেও বাধ্য হয়ে ব্যবহার করছে রাজধানী টিটিপাড়া গোপীবাগের বাসিন্দারা। গত 1 মাস ধরে গোপীবাগ বিশ্ব রোডের পাশেই 15 তলা ভবনের মানুষ ওয়াসার ময়লাযুক্ত পানি ব্যবহার করে পানিবাহিত রোগে ভুগছেন। এ ভবনে 40টি পরিবারের মধ্যে বেশি আক্রান্ত হয়েছেন শিশু বয়স্করা। হ্যাঁ, 1 মাস ধরে তো আরও বেশি সমস্যা। আমার শাশুড়ি আম্মা আছেন, উনি তো বয়স্ক মানুষ, ওনার কিন্তু এই যে এখনো ডায়রিয়া চলছে। ঈদের আগের একদিন আগের থেকে ডায়রিয়া, আমি ওষুধ খাইও আমার কোনো হয় না। সরজমিনে গিয়ে দেখা যায় কল ছাড়লেই বের হচ্ছে ময়লা পানি, যেখানে ঘোরাঘুরি করছে বড় বড় পোকা। দুর্গন্ধ তো নিত্যদিনের। মানে নর্দমার পানি যেরকম ময়লা ওরকমই ময়লা। এটা পুরো রমজান মাস ছিল, কলের মুখে মুখে কাপড় বেঁধে টেঁধে এখন ওইভাবে আমাদের কাজ চালাতে হচ্ছে। এই পানি ব্যবহার করে আমি এবং আমার বিল্ডিংয়ের অনেকেই আমরা অসুস্থ হয়ে পড়েছি। রাজধানীর টিটিপাড়া, মানিকনগর বিশ্ব রোড, গোপীবাগ বিশ্ব রোড থেকে আরকে মিশন রোডের ব্রাদার্স ক্লাবের মাঠ পর্যন্ত এ এলাকায় আনুমানিক প্রায় 1 লাখ লোক বসবাস করেন। এসব এলাকায় পানি সংকটে রান্না ও গোসল করতে সমস্যা হচ্ছে স্থানীয়দের। পানিতে দুর্গন্ধ তো আছেই, এর সাথে একদম ডাইরেক্ট কেঁচো আসতেছে, কিরকির করতেছে। ময়লা পানির বিষয়টি ওয়াসাকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে কয়েকবার ওয়াসার পানিতে ময়লা ও পোকা পেয়েছে স্থানীয়রা, কিন্তু স্থায়ী সমাধান করেনি ওয়াসা। এমন অভিযোগের বিষয়ে ঢাকা ওয়াসার দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত গঠনের প্রচেষ্টা চলছে, জানালেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সকালে রংপুরে এক সেমিনারে তিনি বলেন, আলাদা সচিবালয়ে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্ত শাসন নিশ্চিত করতে সহায়ক হবে। বিচার বিভাগ এরই মধ্যে সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সারা কুক, ইউএনডিপি প্রতিনিধি, সুপ্রিম কোর্টের বিচারপতি সহ বিচার বিভাগ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। জুলাই 2024 উত্তর নতুন বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা চলছে। বিচার বিভাগ ইতিমধ্যে 2024 সালের সেপ্টেম্বর থেকে সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে, যা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাজেও প্রতিফলিত হয়েছে। ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত আমাদের সংস্কার রোড শোগুলো এখন শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। ৮,০০০ কন্টেইনার ও কোটি টাকা মূল্যের আমদানি করা 297টি গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। নানা জটিলতায় নিলাম করা যাচ্ছে না এসব। অন্যদিকে নিলামযোগ্য কন্টেইনারের কারণে ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বছরের পর বছর নিলামের অপেক্ষায় পড়ে আছে পণ্য বোঝাই প্রায় ৮,০০০ কন্টেনার। আমদানি করা কোনো পণ্য ৩০ দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে তোলার নিয়ম থাকলেও নানা জটিলতায় তা করা যাচ্ছে না। গেল বছরের ২৭ অক্টোবর বন্দরের এনসিটি ইয়ার্ডে ২২ বছর ধরে পড়ে থাকা তেজস্ক্রিয় পণ্য ভর্তি 4টি কন্টেনার এনবিআরের নির্দেশে নিলামে তোলা হয়। ৪১ লাখ টাকায় চালানটি খালাস দেয় কাস্টমস। আইনি জটিলতা আর কাস্টমসের অবহেলায় অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে এসব পণ্য। নিলামযোগ্য কন্টেনার ও গাড়িগুলো দ্রুত সরিয়ে ফেলা হলে নতুন কন্টেনার আনা সম্ভব হবে বলে জানান বন্দরের কর্মকর্তারা। ৮-১০ হাজার যেখানে কন্টেনার রয়েছে সেটা এত আসলে স্লথ প্রক্রিয়ায় গেলে এটা অনেক সময় লাগে। সেটাকে ফাস্টার করার জন্য আমরা ওনাদেরকে বলেছি, ওনারাও উদ্যোগ নিচ্ছেন এবং এখন আপনারা দেখছেন যে খুবই ঘন ঘন অকশন যাচ্ছে। বন্দরের ধারণ ক্ষমতার ১২% দখল করে আছে কন্টেনারগুলো। এদিকে দীর্ঘদিন পড়ে থাকা কন্টেনার ও গাড়িগুলো সম্প্রতি নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। যেইভাবে আমরা কাজ করতেছি আসলে এইভাবে করলে খালাস করাটা একটু টাফ হয়ে যাবে। নিলামের প্রসিডিউরটা যদি একটু সোজা করা হয় তাহলে হয়তো আমরা বেশি পরিমাণে কন্টেনার আমরা রিলিজ করতে পারবো। তো এই বিষয়ে আমরা এনবিআরের মতামতের জন্য আমরা এনবিআরে প্রেরণ করেছি বিষয়টি। বন্দরের অপারেশনাল কার্যক্রমের জন্য ৩০% জায়গা খালি রাখতে হয়। ৫৩,৫১৮ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে নিয়মিত নিলাম না হওয়ায় প্রায় সৃষ্টি হয় কন্টেনার জটের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ ৪৪ বছর ধরে বন্ধ ঠাকুরগাঁও বিমানবন্দর। সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে রানওয়ে, ভবন ও মূল্যবান যন্ত্রপাতি। যেখানে একসময় বিমান উড়ত সেখানে এখন চলছে ইজি বাইক ও মোটরসাইকেল সহ নানা যানবাহন।
গোচারণ ভূমিতে পরিণত রানওয়েটি। দাবি উঠেছে বিমানবন্দরটি আবার চালুর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে 1940 সালে 570 একর জমিতে এই বিমানবন্দর নির্মাণ করে তৎকালীন ব্রিটিশ সরকার। 1965 সালের পাক ভারত যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয় রানওয়ে। পরে 1977 সালে সংস্কার হলেও মাত্র 2 বছর ফ্লাইট পরিচালনার পর যাত্রী সংকটের অজুহাতে 1979 সালে বন্ধ করে দেয়া হয় বিমানবন্দরটি, আর পরিত্যক্ত ঘোষণা করা হয় 1980 সালে। 1994 সালে ফের চালুর উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তবে সম্প্রতি বিমানবন্দরের বাউন্ডারি ওয়াল নির্মাণ হওয়াতে আশার আলো দেখছেন এলাকাবাসী। এই বিমানবন্দরটা যদি চালু হয় তাহলে এলাকাবাসীর অনেক উন্নতি হবে এবং ভাগ্যের পরিবর্তন হবে। খুব সহজেই আমরা ঠাকুরগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম সহ আন্তর্জাতিক বিভিন্ন রুটে চলাচল করতে পারবো এবং ঠাকুরগাঁয়ের উন্নয়ন আরও এক ধাপ এগিয়ে যাবে। বিমানবন্দর চালু হওয়ার কথা আমরা শুনছি বগুড়া বা লালমনিরহাট, সেই সাথে এই ঠাকুরগাঁও যে বিমানবন্দরটা রয়েছে সেটাও চালু করার আমরা জোর দাবি জানাচ্ছি। জেলাবাসীর দাবি আমলে নিয়ে বিমানবন্দরটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে জেলা প্রশাসন। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি থাকায় আমি এই প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এই বিমানবন্দরটি যদি চালু হয় তাহলে ঠাকুরগাঁওবাসী শুধু না, পঞ্চগড়বাসী, ইভেন নীলফামারীর কিছু লোকজন এই বিমানবন্দরের সুবিধা ভোগ করতে পারবে। ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরটি চালুর উদ্যোগ নিলে সেটি হতে পারে দেশের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর। ডিবিসি নিউজ ডেস্ক। একটা সময় দিনে 4 বার আসা যাওয়া করলেও ইঞ্জিন সংকটে প্রায় 3 মাস ধরে বন্ধ ময়মনসিংহ মোহনগঞ্জ রুটের লোকাল ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রীরা। অযত্ন অবহেলায় স্টেশনে পড়ে আছে ট্রেনের বগিগুলো। তবে ইঞ্জিন সংকট সমাধান না হলে ট্রেনটি আবারও চালু করার আশ্বাস দিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। ইঞ্জিন সংকটে প্রায় 3 মাস ধরে বন্ধ ময়মনসিংহ মোহনগঞ্জ লোকাল ট্রেনটি। এতে সীমাহীন দুর্ভোগে নেত্রকোনা অঞ্চল ছাড়াও সুনামগঞ্জ ও ময়মনসিংহের একাংশের নানা শ্রেণী পেশার মানুষ। নিম্ন আয়ের মানুষের যাতায়াতে অন্যতম ভরসা এই ট্রেনে করেই অনেকেই পণ্য সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন। মাত্র 30 টাকায় ময়মনসিংহ থেকে যাওয়া যেত মোহনগঞ্জে। এখন ট্রেন বন্ধ থাকায় সড়ক পথে গুনতে হচ্ছে 300 টাকার বেশি। ভেঙে ভেঙে গেলে আমাদের 300 টাকা 400 টাকার মতো খরচ হয়, এবং শুধু টাকা পয়সাটা তো বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সময়টাও কম লাগতো ট্রেনে যাতায়াতে। এখন আমাদের যাতায়াত করতে হয় বাসে, সিএনজিতে, আমাদের টাকা বেশি লাগে, আমরা সময় মতো পৌঁছাতে পারি না, অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা যাবত জামে পড়ে থাকতে হয়। যাত্রীদের দাবি আবারও চালু করা হোক লোকাল ট্রেনটি। মোহনগঞ্জ লোকাল ট্রেনে এসে সকালেই ক্লাস করে ফেলতে পারতাম, যে কারণে এটি বন্ধ হয়ে যাওয়াতে আমাদের এখন খুবই অসুবিধা হচ্ছে। লোকাল ট্রেনটা চালু হলে তাদের মোহনগঞ্জের নেত্রকোনা শিক্ষার্থীদের জন্য, তারপরে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হইতো আর কি। ইঞ্জিন সংকট দূর হলে ট্রেন চালু হবে বলছে জংশন রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের এখানে র্যাক আছে, স্টাফ আছে, সবই আছে, শুধু নাই ইঞ্জিন। এই ইঞ্জিন স্বল্পতা কেটে গেলেই এই ট্রেনগুলো আবার পুনরায় চালু হয়ে যাবে। দ্রুত সময়ে ট্রেন চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।